আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমরা কথা বলবো বাংলার ধাতুগণ নিয়ে, অর্থাৎ মনে রাখার একটা কৌশল নিয়ে। আজকে বাংলায় যে ধাতুগণ আছে, আমরা জানি যে বাংলায় ধাতুগণ মোট কতটি আছে? বাংলায় ধাতুগণ মোট আছে 20টি। এই 20টা ধাতুকে আমরা খুব সহজেই যেন মনে রাখতে পারি এবং সেগুলো কিভাবে অঙ্কে আসলে আমরা খুব দ্রুত সলভ করতে পারবো, সেই টেকনিকগুলো আজকে দেখব। তো দেখতেই পাচ্ছ আমি একটা ছন্দ লিখে রেখেছি। এই ছন্দটা দিয়ে তোমরা 20টা ধাতু মনে রাখতে পারো, ধাতুগণ। যেমন দেখো, মনে করো তোমাকে কেউ খেতে ডাকছে, তুমি বলছো যে হ খাদি শুকুর। দেখো, এই শুকুর একটা শব্দ, একটা পশুর নাম, তাহলে হ খাদি শুকুর। এখন তুমি তাকে বলছো না আমি খাবো না, তুমি বলতেছো ক খা। এরকম যে ক খা। এরপরে উঠ লিখ কাট। এরপরে বলতেছো তুমি কি, যে তুই উঠে লিখ, তারপরে জিনিসটা কাট, অর্থাৎ উঠ লিখ কাট। এরকম ক গা। অর্থাৎ কেউ তোমাকে বলতেছে তুই বল, তুমি তাকে বলতেছে আমি বলবো না তুই বল। এটা হচ্ছে ক গা। অর্থাৎ ক মানে বল, আর গা মানে ওকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছো। এরপর হচ্ছে নাহা কারো নাম, নাহা ফিরা লাফা। মনে করো সে একদিকে লাফাচ্ছে, তুমি তাকে বলতেছো এই দিকে উল্টো দিকে ঘুরে লাফালাফি কর, তার মানে নাহা ফিরা লাফা। এরপরে দেখো, ঘোড়া ধোয়া দৌড়া। মনে করো এই যে ঘোড়া ধোয়া দৌড়া, এই যে মনে করো যে দৌড়াদৌড়ি করার বিষয়টা সেই রকম। আর একটা হচ্ছে চটকা বিগড়া উল্টা ছোবলা। আর একটা কি, চটকা বিগড়া উল্টা ছোবলা। তো দেখো এখানে কয়টা, মোট 20টা কিন্তু ধাতু রয়েছে। অর্থাৎ তোমার যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো 20টা ধাতু। দেখো এই যে এখানে 1 2 3 মানে হয় একটা, খায় একটা, দি একটা, শু একটা, কর একটা। এরকম ক একটা, গার একটা, উট একটা, লিক একটা, কাট একটা, নাহা একটা, ফিরা একটা, লাফা একটা, ঘুরা একটা, ধোয়া দৌড়া, চটকা বিগড়া উল্টা ছোবলা। তাহলে দেখো কয়টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমার কিন্তু 20টা হয়ে গেছে। এখন দেখো, আমরা এই ধাতুগণগুলো যখন মনে রাখবো, তারপরে আমাদেরকে এগুলো কিন্তু নির্ণয় করতে হবে। অর্থাৎ এদের অনেক উদাহরণ আসবে, আমাদের বলতে হবে যে এটার সাথে কোনটা মিল আছে। তো এগুলো অ্যান্সার করার জন্য 2টা সূত্র আমাকে সবসময় মাথায় রাখতে হবে। এক, দেখো খেয়াল করো, মোট কতটি অক্ষর দ্বারা গঠিত। অর্থাৎ মোট কতটি, খেয়াল করো, কতটি অক্ষর দ্বারা গঠিত, অক্ষর দ্বারা গঠিত, খেয়াল করো, গঠিত। এটা অবশ্যই কি দেখতে হবে, এটা অবশ্যই ধাতু। অর্থাৎ ওই ধাতু মোট কতটি অক্ষর দ্বারা গঠিত সেটা তোমাকে দেখতে হবে। 2 নম্বরে দেখতে হবে শুরুতেই কোন স্বরবর্ণ আছে, শুরুতে কোন স্বরবর্ণ আসে, স্বরবর্ণ আসে। খুব ভালো করে খেয়াল করো, এই 2টা জিনিস যখন তুমি দেখবা, তখন যে কোনো ধাতুর উদাহরণ তুমি অনেক বানাতে পারবা। সাপোজ মনে করো সু, এটা দিয়েই তুমি উদাহরণ দাও। দেখো এখানে প্রথম নিয়ম কি, মোট কতটি অক্ষর আছে? দেখো একটা অক্ষর আছে, তালব্য স। এবং শুরুতে কোন স্বরবর্ণ আছে? দেখো সু উচ্চারণ করতে কি লাগে, রস্যকার অথবা এই যে রস্য উকার। এই 2টা কিন্তু 2টার যে কোনো একটা বললেই হবে। তার মানে একটা অক্ষর ঠিক রেখে, এই রস্যকার আর রস্য উকার এটা ঠিক রেখে তুমি যত উদাহরণ দিতে পারো। যেমন কু হতে পারে, দেখো কু, কুতে একটা অক্ষর আছে এবং রস্যকার ইউজ করা হয়েছে। এরকম করে ফু, কাউকে তুমি ফু দাও, এই যে ফু কিন্তু হতে পারে একটা অক্ষর একটা রস্যকার। মানে সবসময় যে রস্যকারই থাকতে হবে এমন না, কিন্তু তুমি সামনে এই রস্য দিয়েও কিন্তু কিছু ব্যবহার করতে পারো, তবে একটাই অক্ষর হতে হবে। সো এই রস্য দিলে শুধু রস্যই হতে হবে, কারণ একটা অক্ষর। তো এটাতে আসলে কোনো শব্দ নাই, তাই আমরা এই উদাহরণটা দিচ্ছি না। দেখো সেমভাবে যদি আমরা আরও একটা নিই, আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো। যেমন মনে করো, তুমি আরো অনেক উদাহরণ নিতে পারো, কোনটা নিতে পারো, যে কোনো একটা নাও। মনে করো তুমি কি নিতে পারো, সোবলা নাও। এই যে আমরা শেষের বড়টাই নিই, সোবলা। দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, সোবলা, সোবলা। এখানে দেখো কয়টা অক্ষর আছে, একটু ভালো করে খেয়াল করো, একটা, ছয় একটা, ব একটা, ল একটা। অর্থাৎ দেখো 3টে অক্ষর কিন্তু এখানে আছে। তো 3টে অক্ষর থাকার পরে তাহলে আমার প্রথম কাজ কি, কয়টা অক্ষর আছে? তাহলে 3টা আছে। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে শুরুতে কোন স্বরবর্ণ, এটা উচ্চারণ করতে দেখো প্রথমেই কিন্তু ওকার আসে। তার মানে খেয়াল করো এই যে ওকার, এই যে এই স্বরবর্ণটা আছে ওকার। তার মানে এই ওকারটা ঠিক রেখে আর 3টা বর্ণ ঠিক রেখে তুমি যত শব্দ বানাতে পারো সবই সোবলা ধাতুগণের মধ্যে পড়বে।
অনেক ধাতু, এগুলো সব ছোবলা আদিগণ। মনে করো প্রত্যেকটা ধাতুর সাথে তুমি আদিগণ লাগাবো, হ আদিগণ, খা আদিগণ, দি আদিগণ, মানে এরকম দি আদিগণ, খেয়াল করো আদিগণ, এটাকে বলা হচ্ছে দি ধাতুগণ। এই দি আদিগণ, খ যদি ধাতুগণ বলো তাহলে খ মানে খা আদিগণ, খেয়াল করো খা আদিগণ। এইভাবে হচ্ছে তুমি ধাতুগুলোর নাম লিখতে পারো, প্রত্যেকটার সাথে তুমি আদিগণ শব্দ লাগাবা, বাংলা ধাতুগণ 20টা হয়ে যাবে। এখন এদের উদাহরণ আমরা দেখতেছি। তাহলে এই ছোবলার সাথে মিললে কি দিতে পারো? তবলা, খেয়াল করো তবলা, এই যে ঢোল তবলা আছে দেখো 1 2 3 তিনটা অক্ষর এবং শুরুতেই ওকার আছে দেখো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই যে ওকার ঠিক রেখে তুমি অনেক কিছু বানাতে পারো, একটু তোমরা চিন্তা করো, দেখো তোমাদের কিন্তু এসে যাবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এরকম যত উদাহরণ আছে তোমরা সব দিতে পারো। এরকম যেমন আমি আরেকটা যদি মনে করি, দেখো কি দিতে পারো, এই লাফার কথা চিন্তা করো, লাফা, খেয়াল করো লাফা, কি আছে? লাফা, লাফা। দেখো অক্ষর কয়টা আছে? মোট 1 2, মোট অক্ষর আছে 2টা এবং শুরুতে স্বরবর্ণ কোনটা? খুব ভালো করে খেয়াল করো, লাফা। দেখো লাফা, লাফা বলতে গেলে কি আসে? আ, আ স্বরে আ, অর্থাৎ এই যে আকার দিয়েও তুমি বুঝতে পারো। তবে তোমার দেখতে হবে উচ্চারণে প্রথমে কোনটা আসতেছে, পরে যত স্বরবর্ণ আছে ওগুলো তোমার দেখার কোনো বিষয় না, শুরুতেই কোন স্বরবর্ণটা আসে শুধু সেইটা দেখবা। আর মোট কতগুলো অক্ষর আছে আসে হলে স্বরে আ মানে আ, আর একটা হচ্ছে 2টা অক্ষর। এখন কি হতে পারে? কাকা, কাকা, বাবা, মামা, খেয়াল করো মামিও কিন্তু হবে, খেয়াল করো মামি, মা মি, কারণ এই যে শুরুতেই আ আছে, যে আ আর অক্ষর মোট 2টা, মামি বানানে। সো রসিকার আছে দেখে হবে না এমন না, ওটাও কিন্তু হবে। সো এটা হচ্ছে লাফা আদি, লাফা ধাতুগণের এগুলো উদাহরণ। তোমার এক্সাম আসতেই পারে লাফা ধাতুগণের উদাহরণ নিম্নে কোনটা হবে? খুব ইজিলি তোমরা যদি এই পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে যে কোনো ধাতুগণকে কিন্তু তোমরা ধরে ফেলতে পারবে। এরকম করে যে কোনো উদাহরণ, যেমন যদি আমি আর একটা উদাহরণ দিই, তোমরা কিন্তু আশা করি পুরো 20টা ধাতুর উদাহরণ এখন দিতে পারবে। যেমন মনে করো এটা ছিল ধোয়া, খেয়াল করো ধোয়া, ধয়ে ঔকার, ধোয়া। তুমি যে কোনো, যে দৌড়ার কথাও মনে করতে পারো, দৌড়া, খেয়াল করো দৌড়া, দৌড়া। এখানে অক্ষর আছে কয়টা? 2টা দেখো। আর প্রথমে কোন আকার আছে? এই যে ঔকার। তার মানে কি এই ঔকারটা কোথায় আছে? দেখো এই যে ঔকারের মধ্যে কিন্তু আছে, খুব ভালো করে খেয়াল করো ঔকার। তো এই ঔকার তুমি এটা দিয়েও লিখতে পারো, এটা দিয়েও লিখতে পারো। এখন এটা দিয়ে কোনটা আছে? দেখো অক্ষর 2টা, তুমি খেয়াল করো। তুমি যদি বৌমা বলো, বৌমা, অনেকে বলে না, অনেক আঞ্চলিক ভাষা আছে, বৌমা এদিকে আসো তো, এই যে বৌমা, দেখো 2টা অক্ষর আছে এবং এই যে ঔকারটা আছে। একটু চিন্তা করো ঔষধ হবে কিনা? ঔষধ, এই যে আমরা ঔষধ বানান লিখি দেখো, এই যে ঔকার, এই যে ঔকার তো ঠিক আছে, এটাও থাকতে পারে ওটাও থাকতে পারে, কিন্তু অক্ষর আছে কয়টা? দেখো 3টা। অর্থাৎ এই ঔকারটা এখন অক্ষর হিসেবে ব্যবহৃত হয়েছে, সংক্ষিপ্ত আকারে কিন্তু ব্যবহৃত হয়নি। অর্থাৎ আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা আছে? 10টা, শুধু স্বরে ও আর নাই, স্বরে আর নাই, বাকি সবার আছে। অর্থাৎ কোথাও তোমার স্বরে আও থাকতে পারে, তার পরিবর্তে শুধু আকারও থাকতে পারে। এরপর মনে করো রস্বইও থাকতে পারে, অথবা এই যে ঋষিকারও থাকতে পারে। এরপরে দীর্ঘিকার থাকতে পারে, অথবা এই যে দীর্ঘিকারও থাকতে পারে। এরপরে মনে করো কি থাকতে পারে? রস্যউ, তার মানে কি রস্যুকার থাকতে পারে, দীর্ঘও থাকতে পারে, তার পরিবর্তে কি এই যে দুর্গকারও থাকতে পারে। অর্থাৎ এরকম করে একারও থাকতে পারে, তার পরিবর্তে যে কারও থাকতে পারে। এরপরে মনে করো কি ওই কারও থাকতে পারে, তার পরিবর্তে ওই কারো। ঠিক সেম ভাবে মনে করো ওকারও থাকতে পারে, তার পরিবর্তে ওকারও। এরপরে ঔকারও থাকতে পারে, তার পরিবর্তে ঔকারও থাকতে পারে। এই যে রিকার, তার পরিবর্তে রিও থাকতে পারে। অর্থাৎ উচ্চারণের শুরুতে যে কোনো একটা আসুক, হয় সংক্ষিপ্ত রূপ আসুক নাকি এই যে পূর্ণ রূপ, যে কোনো একটা আসলে সেটাই হবে ওই ধাতুতে স্বরবর্ণের প্রথম অক্ষর। আর যখন এই পূর্ণ রূপগুলো থাকবে তখন এগুলোকে আমার অক্ষর হিসেবে গুনতে হবে। যেমন ঔষধ বানানে দেখো ঔকার আছে, তাহলে এটা একটা ঔষধ মানে অক্ষর, এই জন্য আবার ঔকার হিসেবেও কাজ করছে। কিন্তু মনে করো তুমি যদি শুধু কাকা লেখো, আগের উদাহরণটা দেখো, এই আকারটাকে কিন্তু আমরা অক্ষর হিসেবে ধরতেছি না, কারণ সেগুলো কি আছে? সংক্ষিপ্ত আকার আছে। কিন্তু কোথাও যদি স্বরে আটাই থাকে, যেমন আম, খেয়াল করো আম, আম বানানে স্বরে আছে, তাহলে এখানে অক্ষর 2টাই ধরা হবে, আবার প্রথম স্বরবর্ণ স্বরে আই ধরা হবে। অর্থাৎ এই যে তুমি যে লাফা লিখছিলা 2 অক্ষরের, তার উদাহরণ কিন্তু এটাও হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, যে কোন মোট কয়টা অক্ষর আছে ধাতুর মধ্যে 20টা, সেটা শুধু দেখবা, আর শুরুতে কোন স্বরবর্ণটা আছে, তারপরে তুমি এগুলোর অনেক উদাহরণ বানাতে পারবা। ফাইনালি যদি তোমাকে আর একটা কাজ দিই, একটু খেয়াল করো। মনে করো দেখো আমি কি দিতে পারি, কি দিতে পারি খেয়াল করো, কোনটা নিতে পারো তোমরা?
এই ফিরার কথাই চিন্তা করো, ফিরা ফিরা ফিরা। দেখো প্রথম অক্ষর কি, এই যে দুইটা অক্ষর আছে মোট, আর প্রথম স্বরবর্ণ কি, রস্বীকার। দেখো রস্বীকার, তার মানে রস্বীকারের এই রস্বীকার দিয়েও তুমি লিখতে পারো। যেটা খেয়াল করো, দুইটা অক্ষর ঠিক থাকতে হবে আর এই রস্বীকারটা ঠিক রাখতে হবে। যে কোনো কিছু হতে পারে, খেয়াল করো তুমি কি লিখতে পারো, খেয়াল করো এই দুইটা জিনিস অক্ষর ঠিক রেখে। কি দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, ইকরা, ইকরা মানে পড়া। দেখো তো এই জিনিসটা হবে কিনা একটু চিন্তা করো। অক্ষর আছে কয়টা, দেখো 3টা হয়ে গেছে। যদিও শুরুতে রস্বইকার আছে, অক্ষর 3টা হওয়ার কারণে এটা ফিরা ধাতুর মধ্যে কিন্তু পড়বে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তাই না? দেখো খেয়াল করো, আমি যদি এরকম লিখি বাড়ি, বাড়ি, দেখো অক্ষর আছে 2টা, কিন্তু শুরুতেই রস্বইকার নাই, কারণ আমার শুরুতে এখন আকার আছে স্বরে আ, কিন্তু আ তো থাকা যাবে না, আমার থাকতে হবে কি, রস্বইকার। হয় এই রস্বইকার দিয়ে থাকতে হবে, নাই এই রস্বইকার দিয়ে কোনো একটা জিনিস থাকতে হবে, তাই হয়ে যাবে। তুমি খেয়াল করো, তুমি যদি ইট বলো, ইট, ইট, ইট বলো, দেখো ইট কিন্তু হয়ে যাবে, কারণ ইটে 2টা অক্ষর আছে এবং শুরুতে রস্বইকার আছে, মানে রস্বই আছে। খুব ভালো কথা, হয়ে গেছে। কিন্তু তুমি যদি হিট বলো, কাউকে আঘাত করো, হিট, এই যে হিট, হিট করা, এই হিট করা, দেখো শুরুতেই রস্বইকার আছে এবং 2টা অক্ষর হ আর ট, এই হিটও কিন্তু ফিরা ধাতুর উদাহরণ হবে। আশা করি এই পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি সত্যিই তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবা, গাহ, এই যে গাহ, এই গাহ, গা ধাতুর মানে ঘা, গাহ ধাতু গণের উদাহরণ অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি সত্যিই তোমরা এই বিষয়গুলো বুঝে থাকো। তো এরপরে তোমরা কোন বিষয়ে আরও ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এতটুকুই ছিল, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।